বর্ধমান স্টেশনের রেস্টুরান্টে ভদ্রলোক নিজেই যেচে এসে আলাপ করলেন। ফ্রেঞ্চ কাট, দাড়ি আর গোঁফ, মোটামুটি আমারই বয়সী, অর্থাৎ বছর ৪০-৪২। বেশ হাসি খুশি অমায়িক হাবভাব। ১২টা বাজে, তাই লাঞ্চটা সেরে নিচ্ছিলাম। আসলে চলেছি শান্তিনিকেতন, আমার সদ্য কেনা মারুতি ভ্যানে। ড্রাইভার সন্তোষকেও বলেছি খেয়ে নিতে। একটা ৪ জনের টেবিলে বসেছি আমি একা। সবে ভাত আর মাংস অর্ডার দিয়েছি। এমন সময় ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনার টেবিলে বসতে পারি? বিলক্ষণ, আমি তো একা। আপনিও একা বুঝি? আগে হ্যাঁ। আপনি কোথায় চললেন? শান্তিনিকেতন। বাহ, ভালোই হলো। আমিও শান্তিনিকেতনেই যাচ্ছি। সেখানে আমার ছেলে আর মেয়ে পড়ে, ওদের দেখতে যাচ্ছি। গিন্নিরও আসার শখ ছিল, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে শেষ মুহূর্তে আর আসতে পারল না। আপনি কি ওখানে থাকবেন কিছুদিন? দিন দুয়েক। আমি ওখানে একটা জমি দেখতে যাচ্ছি। একটা ছোট্ট বাড়ি করার ইচ্ছে আছে, যাতে মাঝে মাঝে গিয়ে থাকতে পারি। আমি একজন লেখক, উপন্যাস লিখি। আপনার নামটা? অমিয়নাথ সরকার। ওহো, আপনার লেখা তো আমি পড়েছি। আপনি তো সাকসেসফুল রাইটার মশাই, দিব্যি লেখেন, একবার ধরলে ছাড়া যায় না। আপনি শান্তিনিকেতনে কদিন থাকবেন? আমিও ওই দিন দুয়েক। আপনার পরিচয়টা? আমাকে নামে চিনবেন না, আমি ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে কাজ করি। নাম জয়ন্ত বোস। আমাদের খাবার এসে গেল। ভদ্রলোক দেখলাম অমলেট আর টোস্ট খেলেন, আর তার সঙ্গে ১ কাপ চা। ১০ মিনিটের মধ্যে খাওয়া শেষ করে আবার রওনা দেওয়ার উদ্যোগ করছি, এমন সময় ভদ্রলোক বললেন, এতটা পথ একা একা যাওয়া কেন? আপনি আমার অ্যাম্বাসেডরে আসুন না, আপনার গাড়ি পেছন পেছন আসুক, বেশ গল্প করতে করতে যাওয়া যাবে। প্রস্তাবটা আমার ভালোই লাগল। ড্রাইভারকে বলে দিলুম, তারপর জয়ন্তবাবুর গাড়িতে উঠলাম। এই গাড়িটাও মোটামুটি নতুন বলেই মনে হল। ভদ্রলোককে জিজ্ঞেস করতে বললেন, বছর খানেক হলো কিনেছেন। আমরা ১:৪ নাগাদ রওনা দিয়ে দিলাম। সিগারেট চলে? তা চলে, তবে আপনি আমার একটা খান না। সে হবে এখন, আপাতত আমারটাই চলুক। আপনি দেখছি আমারই ব্র্যান্ড খান, উইলস। আগে হ্যাঁ, অনেক দিনের অভ্যেস। তবে আজকাল খাওয়া অনেকটা কমিয়ে দিচ্ছি। আমিও দিনে ১ প্যাকেট, তার বেশি না। আমারও তাই। ক্যান্সার ক্যান্সার বলে যা ভয় দেখাচ্ছে। আমাদের গাড়ি চলতে লাগল। এতখানি পথ কথা না বলে এসেছি, এখন বাক্যালাপের সুযোগ পেয়ে ভালোই লাগছে। আপনার আদি নিবাস কোথায়? পৈতৃক বাড়ি পূর্ববঙ্গে, ফরিদপুর। তবে সে বাড়ি আমি কখনো দেখিনি। আমি কলকাতাতেই মানুষ। আমিও পূর্ববঙ্গ, নোয়াখালী। পার্টিশনের সময় বাবা চলে আসেন, তখন অবশ্যই আমি শিশু। কলকাতায় কোথায় থাকেন? নিউ আলিপুর। আমি থাকি জনক রোড। পড়াশোনা কলকাতাতেই করেছেন বোধহয়? হ্যাঁ, মিত্র ইনস্টিটিউশন আর আশুতোষ কলেজ। আমার সায়েন্স ছিল। 65-এ বিএসসি পাশ করি। আমিও, তবে বিএসসি নয়, বিএ। আর আমার স্কুল ছিল সাউথ সাবারবান মেন আর কলেজ সেন্ট জেভিয়ার্স। খেলাধুলোর শখ ছিল। ক্রিকেট খেলতাম। খেলা দেখার খুব নেশা ছিল। তখন তো আর টেলিভিশন ছিল না যে বাড়িতে বসে দেখব, তখন মাঠে যেতে হতো, বিশেষত ফুটবল দেখতে। ফুটবলই যদি বললেন, তাহলে কোন দলের সাপোর্টার সেটাও জেনে নি। ইস্টবেঙ্গল না মোহনবাগান? মোহনবাগান। এ বিষয়ে আর কোনো কথা নেই। আসুন, হাতে হাত মেলাই। জয়ন্তবাবু সিগারেটটা বাঁ হাতে নিয়ে ডাল হাতটা বাড়িয়ে দিলেন। আমরা দুজনে করমর্দন করলাম। আপনার সঙ্গে আলাপ করে সত্যি ভালো লাগছে। এতখানি পথ একা চুপচাপ বসে প্রাণ হাঁপিয়ে উঠেছিল। তাছাড়া দুজনে এত মিল, সেটাও তো একটা আশ্চর্য ব্যাপার। এরকম মিল হয়তো অনেকের মধ্যেই থাকে, কিন্তু তাদের পরস্পরে আলাপ হয় না। আমাদের যে আলাপ হয়ে গেল, সেটাই বড় কথা। শান্তিনিকেতন যখন পৌঁছলাম, তখন প্রায় 3:30। দুজনেরই বুকিং ছিল বোলপুর ট্যুরিস্ট লজে, তার ওপর আবার পাশাপাশি ঘর। একেবারে অবিশ্বাস্য ব্যাপার। ঘরে মালপত্তর রেখে হাত মুখ ধুয়ে
দুজনেই যে যার কাজে বেরিয়ে পড়লাম। শান্তিনিকেতনে অনেক দিনের এক বাসিন্দার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি আমাকে জমির কথাটা বলেছিলেন। তাকে সঙ্গে করে দেখে এলাম জমিটা। পছন্দ হলো। জমির মালিকের সঙ্গেও কথা হয়ে গেল। কিছু আগাম দিয়ে জমিটাকে বুক করে নিলাম। তারপর আমার আলাপির বাড়িতে গিয়ে চা খেয়ে 5:30 নাগাদ লজে ফিরলাম। জয়ন্তবাবু দেখলাম তখনও ফেরেননি। ভাবছি বেয়ারাটাকে ডেকে আরেক কাপ চা দিতে বলি। এমন সময় অনুভব করলাম মাথাটা বেশ ধরেছে। সঙ্গে সপ্র ছিল, একটা খেয়ে নিয়ে বিছানায় শুলাম। ঘণ্টা এক শুয়ে থেকেও মাথা ধরাটা গেল না। এবার অনুভব করলাম শুধু মাথা ধরা নয়, তার সঙ্গে চোখ জ্বালা করছে আর গা ম্যাজম্যাজ করছে। নাড়িটা টিপে দেখলাম যে বেশ দ্রুত। এদিকে থার্মোমিটার সঙ্গে নেই, তাই জ্বর দেখতে পারছি না। এমন সময় দরজায় টোকা পড়ল। গলাটা তুলে বললাম, ভেতরে আসুন। সে কি, আপনি বিছানা কেন, বেরোননি? বেরিয়েছিলাম, কাজ হয়ে গেছে। ফিরে এসে দেখি শরীরটা ম্যাজম্যাজ করছে আর মাথাটাও ধরেছে। এ কি, আপনার তো বেশ জ্বর। দাঁড়ান, আমার কাছে থার্মোমিটার আছে। ভদ্রলোক তার ঘর থেকে থার্মোমিটার নিয়ে এলেন। জ্বর উঠল 102। দাঁড়ান, নিজে থেকে কিছু ডিসাইড না করে ব্যাপারটা ডাক্তারের হাতে ছেড়ে দেওয়া ভালো। ডাক্তার? কোনো চিন্তা নেই, বোলপুরে কাছেই ডাক্তার আছে, আমার চেনা, আমি সব ব্যবস্থা করছি। ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে গেলেন। আধ ঘণ্টার মধ্যে ডাক্তার চলে এলো। তিনি আমাকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দিলেন আর বললেন যেন রাত্রে শুধু মুরগির স্টু খাই। আমি ডাক্তারকে জিজ্ঞেস করে তার ভিজিট দিয়ে দিলাম। সেটাও জয়ন্তবাবু অফার করেছিলেন, কিন্তু আমি রাজি হলাম না। এই প্রেসক্রিপশনটা আমি নিলুম, ওষুধ আমি এনে দিচ্ছি, আর কিচনেও বলে দিচ্ছি যেন রাতে আপনার জন্য মুরগি স্টু করে। ওষুধ আপনি আনবেন কেন? আমার ড্রাইভারই তো রয়েছে। ভদ্রলোক কথাটা কানেই তুললেন না, বচসা করে লান নেই, তাই ভদ্রলোকের সহৃদয় সহায়তা মেনে নিলাম। আর মনে মনে বললাম, ইনি না থাকলে সত্যিই আতান্তরে পড়তে হতো। আমার ছেলে মেয়ে ভালো আছে, কাজেই আমি নিশ্চিন্ত। আমার এমন কোনো কাজ নেই, আমি এখানেই বসছি। আপনি চুপচাপ শুয়ে থাকুন, যদি ঘুম পায় তো ঘুমন। আমার বিশ্বাস আপনার কলকাতা থেকে শরীরটা একটু বেসামাল হয়ে গেছিল। আপনার থাকার কোনো প্রয়োজন নেই, আমি একা থেকে একটু ঘুমানোর চেষ্টা করি। তা বেশ, আমি বরং ঘণ্টাখানেক পরে এসে একবার খোঁজ নিয়ে যাব। দরজাটা আর ভিতর থেকে সিটকিনি দেবেন না, এখানে চোরের কোনো ভয় নেই। আর আমার সঙ্গে ধনদৌলত কিছু নেই। ভদ্রলোক চলে গেলেন। পরোপকারটা সকলের আসে না, অধিকাংশ মানুষই স্বার্থপর হয়, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। কিন্তু জয়ন্তবাবুকে দেখলাম তিনি শুধু পরোপকারই নন, যা করেন তা হাসি মুখে করেন। জেগে আছেন যখন তখন চটপট খেয়ে নিন, আপনার স্টু তৈরি, আমি খোঁজ নিয়েছি। আপনার তো ডাইনিং রুমে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আমি বেয়ারাকে বলছি আপনার ঘরেই খাবারটা এনে দেবে। আমি অগত্যে রাজি হয়ে গেলাম। রাত্রে ঘুম ভালোই হলো। সকালে বুঝতে পারলাম শরীরটা বেশ হালকা বোধ হচ্ছে। তাহলে ডাক্তারের ওষুধ কাজ দিয়েছে। আমি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে দাড়িটা পর্যন্ত কামিয়ে ফেললাম। দেখলাম কোনো অসুবিধে হচ্ছে না। বাহ, দিব্যি ফ্রেশ লাগছে। দেখি তো টেম্পারেচারটা। টেম্পারেচার উঠল 98.8, অর্থাৎ জ্বর নেই বললেই চলে। আমি একটা কথা জয়ন্তবাবুকে না বলে পারলাম না, এবং সেটা অন্তর থেকেই বললাম। ভদ্রলোকের ডান হাতটা আমার দুহাতে চেপে বললাম, আপনি আমার জন্য যা করলেন এ ঋণ পরিশোধ হবার নয়। সত্যি বিপদে আপনার মতো বন্ধু না পেলে কি করতাম জানি না। বন্ধুই যদি বললেন, তাহলে আর আপনি কেন? তুমিতে নেমে আসা যাক না, আড়ষ্ট ভাবটা তাহলে একেবারেই কেটে যায়। এত অল্প সময় আপনি থেকে তুমিতে নামাটা বোধহয় স্বাভাবিক নয়, কিন্তু প্রস্তাবটায় আমি আপত্তি করতে পারলাম না। বললাম, বেশ তো, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমারও নেই, তুমিই চলুক। তাহলে আজকের দিনটা এখানে থেকে কালকে রওনা হওয়া যাক, কি বলো? আজ একটা গান বাজনার ব্যাপার আছে সিংহসদনে,
সেটাও সন্ধে দেখা যেতে পারে। আমার মেয়ে অনেক করে বলে দিয়েছে। তথাস্তু। পরের দিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। শরীরটা ঝরঝরে লাগছে, জ্বরের লেশ মাত্র নেই। এবার জয়ন্তকে মারুতিতে তুলে আমরা আগে গেলাম, পেছনে অ্যাম্বাসাডার। পথে নানান গল্পে, রাস্তার পাশে চায়ের দোকানে নেমে চা খাওয়ায়, পান্ডুয়াতে নেমে প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখায়, বন্ধুত্বটা আরও জমে উঠল। মনে মনে বললাম, এ লোকটা এতদিন কোথায় ছিল? কি আশ্চর্যভাবে মানুষে মানুষে আলাপ জমে ওঠে। এর সঙ্গে কলকাতায় গিয়ে অনেক দেখা হবে, সুখ দুঃখের কথা হবে, দুজনে সন্ধে বসে দাবা খেলব। ভাবতেও মনটা খুশিতে ভরে উঠল।